আসসালামু আলাইকুম। হাউ আর ইউ মাই স্টুডেন্ট? কেমন আছো আমার ছাত্রছাত্রী? আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো আশা করি, এবং তোমরা বেশ লেখাপড়ার মধ্যে মনোযোগ আছো। তোমাদের সামনে সমাপনী পরীক্ষা। তো এই সমাপনী পরীক্ষায় ভালো তো সেই করতে পারবে যে এরকমভাবে রেগুলার লেখাপড়া করবে। রেগুলার পড়াশোনা এটা একজন ছাত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য আমরা আশা করি যে তোমরা সবাই প্রত্যেক দিন রেগুলার লেখাপড়া করতেছো। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথা বিবিএস এই বিষয়ে তোমাদেরকে আজকে পাঠদান করাবো। ওকে আমার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই বিবিএস ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। তোমাদের বই সামনে থাকবে, সামনে খাতাও থাকবে রাফ কাজ করার জন্য। ওকে, এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমি গত দুইটা ক্লাসে কি শিখিয়েছিলাম তোমরা সবাই জানো। হ্যাঁ, আমরা যুদ্ধের সূচনা, কিভাবে যুদ্ধটা শুরু হলো সেই ধাপগুলো আমরা দেখেছি। তারপর মুজিবনগর সরকার কিভাবে গঠন হলো এবং মুজিবনগর সরকারের যে গঠন সেটাও আমরা জেনেছি। এবং তারপরের যে ক্লাস, সেই ক্লাসে আমরা মুক্তিযুদ্ধে যে সামরিক বাহিনী, তারা তাদের যে গঠন, মুক্তি বাহিনী, সেই মুক্তি বাহিনীর গঠন সম্পর্কে আমরা জেনেছি। এবং মুক্তি বাহিনী যুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে যে ভাগ করেছিলেন 11টি সেক্টর, সেই সেক্টর সম্পর্কেও আমরা জেনেছি। এবং সাথে সাথে আমরা যে মুক্তি ফোর্স, গেরিলা বাহিনী, ছোট ছোট যোদ্ধা বাহিনী, সেই বিষয়ে আমরা দেখি। আজকে আমরা কি বিষয়ে পাঠদান করাবো, আমি কি বিষয়ে পাঠদান করাবো সেটা তোমাদেরকে বলতে হবে। আমি কয়েকটা থিম তোমাদেরকে বলবো, সেই থিমের আলোকে বলতে হবে যে আজকে আমি কি বিষয়ে তোমাদের পাঠদান করাতে যাচ্ছি। তোমরা সবাই জানো যে দেশের জন্য অনেকেই যুদ্ধ করেছে, দেশকে মুক্ত করার জন্য অনেকেই কি করেছে, যুদ্ধ করেছে। যেমন ধরো, তোমাদের একজনের নাম হচ্ছে সিপাহী হামিদুর রহমান, একজন মানুষ যিনি দেশের মুক্তির জন্য কাজ করেছেন, দেশকে মুক্ত করার জন্য। এবং তোমরা এও জানো যে পাকিস্তানি বাহিনী এদেশের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, এ বিষয়েও তোমরা তোমাদের বিগত যে ক্লাস, আমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকেও তোমরা কিছুটা জ্ঞান অর্জন করেছ। ওকে, এখন তোমাদেরকে বলতে হবে যে আজকে আমি আমার পাঠ কোন বিষয়ের দিকে নিয়ে যাব, কোন পাঠে আমি আজকে পাঠদান করাবো। আজকে আমাদের পাঠ হবে মুক্তিযোদ্ধা, এবং আরেকটা পাঠ আমাদের হবে পাকিস্তানি বাহিনীর হত্যা যুদ্ধ। প্রথম যে পাঠ, সেটা পাঠ 3, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা যেটা, এই পাঠ 3 আজকে এবং পাঠ 4, এই দুইটা পাঠ আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব। ওকে মাই স্টুডেন্ট, তোমরা জানো যে দেশকে মুক্ত করার জন্য যারা যুদ্ধ করে তাদেরকে কি বলা হয়, মুক্তিযোদ্ধা বলা হয়। দেশকে যোদ্ধা, দেশকে মুক্ত করার জন্য যারা যুদ্ধ করে তাদেরকে কি বলা হয়,
মুক্তিযোদ্ধা বলা হয়। কোশ্চেন আসতে পারে যে মুক্তিযোদ্ধা কাকে বলা হয় বা কাকে বলে? তো দেশকে মুক্ত করার জন্য যারা যুদ্ধ করেছেন 1971 সালে পাকিস্তানের হাত থেকে, শোষণ থেকে দেশকে মুক্ত করার জন্য যারা যুদ্ধ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। ওকে মাই স্টুডেন্ট, তোমরা জানো এই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল। কি নারী কি পুরুষ সমস্ত পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে একযোগে কাজ করেছিল। ওকে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যাদেরকে আমরা নৃগোষ্ঠী বলি, চাকমা, গারো, মারমা, তারাও এই মুক্তিযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধে তারাও অবদান রেখেছিল। এমনকি আমাদের নারী যারা আছেন, নারীরাও মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে সাহায্য করেছে, আশ্রয় দিয়ে সাহায্য করেছে এবং বিভিন্ন তথ্য, সেই তথ্য দিয়েও তাদেরকে সাহায্য করেছে। শুধু এই নয়, নারীরা ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরও প্রমাণ আছে। ওকে মাই স্টুডেন্ট, আমি তোমাদেরকে এই 5 মিনিটের কিছু ভিডিও কানেক্টেড করে দিব, তোমরা ওই ভিডিও দেখে নিবে যে মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিল তাদের কীরকম ভূমিকা ছিল এবং তাদের কীরকম অবদান ছিল এ বিষয়ে। ওকে মাই স্টুডেন্ট, এরপরে ধরো যে সংস্কৃতি কর্মী যারা ছিল, কবি, লেখক, সাহিত্যিক, গায়ক, তারাও বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষদেরকে মুক্তিযুদ্ধের দিকে ইনকারেজ করেছে, উদ্বুদ্ধ করেছে যে না, দেশকে মুক্ত করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। কেউ গান লিখে, কেউ কবিতা লিখে, যারা কবি তারা কবিতা লিখে লেখনের মাধ্যমে, লেখক যারা লেখনের মাধ্যমে মানুষদেরকে আলহামদুলিল্লাহ মানুষদেরকে অনুপ্রাণিত করেছে মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ার জন্য, দেশকে পাকিস্তানি হাত থেকে রক্ষা করার জন্য তারা উদ্বুদ্ধ করেছে। কেউ অভিনয় করার মাধ্যমে, কেউ প্রদর্শনীর মাধ্যমে, বিভিন্নভাবেই সংস্কৃতি কর্মীরা অনুপ্রাণিত করেছে। এবং তোমরা জানো যে দেশের বাইরে যারা থাকে তাদেরকে বলা হয় প্রবাসী। দেশের বাইরে যারা থাকে তাদেরকে কি বলা হয়? প্রবাসী। যারা বিদেশে থাকে প্রবাসী। যারা দেশের বাইরে থাকে তাদেরকে কি বলা হয়? প্রবাসী। এই যে প্রবাসী, তারাও মুক্তিযুদ্ধে যারা প্রবাসী, প্রবাসী বাঙালি যারা বলে, প্রবাসী বাঙালি, এই প্রবাসী বাঙালিরাও মুক্তিযুদ্ধে বিশ্বে তাদের যে অবস্থান, এটা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। তারা যে দেশে তারা রয়েছে ওই দেশে থেকেই মুক্তিযুদ্ধের পক্ষে তারা প্রচার চালিয়েছে, জন্ম চালিয়েছে। তারা মানুষদেরকে বলেছে যে এই অবস্থা, আমাদেরকে এই মুক্তিযুদ্ধে কেন আমরা মুক্তিযুদ্ধ করছি, কেন আমরা যুদ্ধ করছি, এবং পাকিস্তানের সেই শোষণের চিত্র তারাও তুলে ধরেছে। ওকে, পাকিস্তান যে এত শোষণ করতেছিল সেই চিত্র তারা বিশ্বের মাঝে তুলে ধরেছে। প্রবাসী বাঙালি, যে সমস্ত বাঙালিরা সে সময় বিদেশে থাকত। ওকে মাই স্টুডেন্ট, এখন আমরা বইয়ে চলে যাব। তোমরা সবাই পেজ নাম্বার বের করো, পেজ নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 6 বের করো। ওকে, পৃষ্ঠা নাম্বার 6 মুক্তিযোদ্ধা। তোমরা দেখো, আমি আন্ডারলাইন করেছি, হাইলাইটার দিয়ে। তোমরাও এরকম হাইলাইটার কিনবে, বাজারে পাওয়া যায়। এই হাইলাইটার কিনে যেগুলো গুরুত্বপূর্ণ অংশ, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখার জন্য হাইলাইটার দিলে চোখের মধ্যে সেটা ক্যাচ করে সহজেই। ওকে, তোমরা হাইলাইটার দিয়ে সেই অংশগুলো আন্ডারলাইন করবে যাতে সহজে ধরা যায়। ওকে মাই স্টুডেন্ট, আমি তোমাদেরকে
যে পাঠ পড়াইতেছি ওয়ার্কশিটে তোমাদের ওই পাঠের সাথে যে শূন্যস্থান হতে পারে সেই শূন্যস্থানগুলো তোমাদের ওয়ার্কশিটে দিতেছি, হোমওয়ার্ক হিসেবে দিতেছি। তোমরা শীট, আমি তোমাদেরকে যে শীট দিয়েছি শূন্যস্থান পূরণের উপর যে শীট, ওই শীট থেকে তোমরা যে পাঠ পড়াইতেছি ওই পাঠের যে শূন্যস্থান রিলেটেড তোমরা একটু করে দিবে, ঠিক আছে? তোমরা যদি এই শূন্যস্থান পূরণ বড় প্রশ্নের যে শীট এবং ছোট প্রশ্ন ভালো করে করো, আশা করা যায় ইনশাআল্লাহ বুঝে পড়ো, শুধু মুখস্থ না, বুঝে যদি পড়ো এবং যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো মুখস্থ করবে, আর যেগুলো বুঝে পড়ার জিনিস সেগুলো যদি একটু বুঝে পড়ো তাহলে তোমরা আশা করি অনেক ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। ওকে মাই স্টুডেন্ট, এখন আমরা মুক্তিযোদ্ধায় চলে আসি। বই মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে, এই লাইনটা ধরো, এই লাইনের মধ্যে যদি আসে যে শূন্যস্থান পূরণ, মুক্তিযুদ্ধে সমগ্র দেশ জাতি জড়িয়ে পড়ে, তখন তুমি কি লিখবে? সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। শূন্যস্থান পূরণের জন্য প্রত্যেকটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ। ওকে মাই স্টুডেন্ট, মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়েন। এ যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও কি করেন? এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। যদি প্রশ্ন আসে যে নারীরা কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে বা নারীদের মুক্তিযুদ্ধে নারীদের অবদান কি ছিল, মুক্তিযুদ্ধে নারীদের অবদান কি ছিল সেটা একটু নারীরা মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা বা অবদান, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অবদান, ওকে, মুক্তিযুদ্ধে নারীদের কি ভূমিকা ছিল, কি অবদান ছিল, তো বা মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে সাহায্য করেছে মুক্তিযোদ্ধাদের। তো হতে পারে একটা বড় প্রশ্নের মধ্যে আমি অলরেডি দিয়েছি সেখানে আছে, তোমরা পেয়ে যাবে যে মুক্তিযুদ্ধে নারীরা খাবার দিয়ে সাহায্য করেছিল, মুক্তিযুদ্ধে নারীরা আশ্রয় দিয়ে সাহায্য করেছিল, তথ্য দিয়ে সাহায্য করেছিল। ওকে, আশ্রয় যাদের দরকার ছিল তাদের আশ্রয় দিয়েছে, যাদের যে তথ্য দরকার ছিল সেই তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। এমনকি অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন, এরকমও পাওয়া যায়। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। যদি আসে যে সংস্কৃতি কর্মীরা কিভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন, এখানে ছোট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে, 4-5টা বাক্য হতে পারে। তো এটাও আমি তোমাদের বড় প্রশ্ন দিচ্ছি যে সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। সেই কর্মকাণ্ডটা লিখে দিতে পারো যে কেউ কবিতা লিখে, কেউ গল্প লিখে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন বা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, কেউ কবিতা লিখে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, কেউ নাটক তৈরি করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, কেউ এরকম ভাবে চিত্রের মাধ্যমে চিত্র এঁকে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। ওকে মাই স্টুডেন্ট, কেউ গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, কেউ গান রচনা করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। এটা হচ্ছে সংস্কৃতি কর্মীদের ভূমিকা। মাই স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে সংস্কৃতি কর্মীরা কিভাবে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। ওকে, এখন এছাড়াও প্রবাসী বাঙালি, যেটা আমরা বলেছি যে প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। তোমরা একটা চিত্র, 2টা চিত্র দেখতে পাচ্ছ। এখানে নারীদের যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এখানে নারীদের হাতে
অস্ত্র দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং পুরুষরাও কি করতেছে এরকম ভাবে অস্ত্র নিয়ে যুদ্ধ জন্য তৈরি হচ্ছে। ওকে মাই স্টুডেন্ট, সবাই এক কথায় সমস্ত পেশার মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিল প্রতিটি সেক্টরে। এখন আসো মাই স্টুডেন্ট, নিচের জায়গায় দেখো, তোমরা সবাই নিচের জায়গায় আসো। প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। এখন যে গেরিলা বাহিনী, যেটা আমি তোমাদেরকে ওই আগের পার্ট 2-তে তোমাদেরকে বলেছি, গেরিলা বাহিনী কাদের বলা হয়? ছোট ছোট যোদ্ধা বাহিনী। গেরিলা বাহিনী হচ্ছে এমন কিছু ছোট ছোট যোদ্ধা বাহিনী যারা সামনাসামনি অতর্কিত আক্রমণ চালায়। যারা কি করে? সামনাসামনি আক্রমণ চালায়, সম্মুখ যুদ্ধ যারা করে, অতর্কিত হঠাৎ করে তারা আক্রমণ চালায় সামনাসামনি, তাদেরকে বলা হয় গেরিলা বাহিনী। এই প্রত্যেকটা সেক্টরে যে সেক্টর যে ছিল 11টা সেক্টর, এই 10 নম্বর সেক্টরতে কোনো আঞ্চলিক সীমানা ছিল না, তোমরা জানো। বাকি সেক্টরগুলোতে যে গেরিলা বাহিনী ছিল, সেই গেরিলা বাহিনীর জন্য কিছু ডিরেকশন ছিল, কিছু নির্দেশনা ছিল। আর গেরিলা বাহিনীর কয়েকটা গ্রুপ, 2টা গ্রুপ ছিল। একটা গ্রুপের নাম হচ্ছে অ্যাকশন গ্রুপ। একটা গ্রুপের নাম কি? অ্যাকশন গ্রুপ। ওকে ভাই স্টুডেন্ট, অ্যাকশন গ্রুপ। অ্যাকশন গ্রুপ এই একটা বাহিনী। আরেকটা বাহিনী ছিল ইন্টেলিজেন্স গ্রুপ। এগুলো সব ইংরেজি শব্দ। ইন্টেলিজেন্স ইংরেজি ওয়ার্ড, এগুলো সেগুলো আমরা বাংলায় লিখছি। অ্যাকশন গ্রুপ আর হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। এই 2টা গ্রুপ ছিল গেরিলা বাহিনীর বিভক্ত। এই 2টা গ্রুপে ছিল গেরিলা বাহিনী, এই 2টা গ্রুপে বিভক্ত ছিল গেরিলা বাহিনী। ওকে ভাই স্টুডেন্ট, তো আমরা দেখতে পেলাম যে গেরিলা বাহিনীর 2টি ভাগে বিভক্ত ছিল। একটি ভাগকে বলা হয় অ্যাকশন গ্রুপ, আরেকটি ভাগকে বলা হয় কি গ্রুপ? হ্যাঁ, আরেকটি ভাগের নাম হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। আরেকটি ভাগের নাম কি? প্রিয় ছাত্রছাত্রী আবার, হ্যাঁ, আরেকটি ভাগের নাম হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। তো এখন আসো, প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। অ্যাকশন গ্রুপের কি কাজ ছিল দেখো। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত। অ্যাকশন গ্রুপ কি করতে? অস্ত্র বহন করত। অস্ত্র, অ্যাকশন গ্রুপের কাজ কি ছিল? অস্ত্র বহন করা, আর হচ্ছে কি সম্মুখ যুদ্ধে। সম্মুখ মানে সামনাসামনি যুদ্ধে, ফেস টু ফেস, সামনাসামনি যুদ্ধ যেটা, সেটাকে বলা হয় সম্মুখ যুদ্ধ। সম্মুখ যুদ্ধে কি করবেন? অ্যাকশন গ্রুপ সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া। তো অ্যাকশন গ্রুপের কাজ ছিল অস্ত্র বহন করা আর হচ্ছে সম্মুখ কি যুদ্ধে অংশ নেওয়া। সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া, এটা ছিল হচ্ছে অ্যাকশন গ্রুপের যে কাজ। আর ইন্টেলিজেন্স গ্রুপের কি কাজ ছিল? তাদের জন্য কি নির্দেশনা ছিল? হ্যাঁ, তারা কি করতেন? শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। শত্রু যারা ছিল তাদের গতিবিধি, তারা কোথায় আছে, তারা কোন জায়গায় আছে, এগুলো খবর সংগ্রহ করতেন। পাকিস্তানের যে বাহিনী ছিল শত্রুপক্ষ, তারা কোন জায়গায় কোন সময় কি করতেছে
তাদের গতিবিধি কি কোথায় আছে এখন এগুলোর খুব খবরাখবর সংগ্রহ করতেন। এটা হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। তো ইন্টেলিজেন্স গ্রুপ কি করতে শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রু পক্ষে কি করতে গতিবিধি মুভমেন্ট, তারা কোন জায়গায় কি অবস্থায় আছে, শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর, শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর নেওয়া। তাহলে শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবর নেওয়া বা খবর সংগ্রহ করা। ওকে, এটা ছিল ইন্টেলিজেন্স গ্রুপের কাজ, শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে কি করা, খবর নেওয়া, খবর সংগ্রহ করা। ওকে স্টুডেন্ট, এখন আসো সে সময়ে দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি গান ছিল জয় বাংলা বাংলার জয়। এটা একটা দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ বিষয়ক গান, জয় বাংলা বাংলার জয়। তো মুক্তিযুদ্ধ বিষয়ক গান, এটা আসতে পারে যে মুক্তিযুদ্ধের কি গান ছিল সে সময়ে, জয় বাংলা বাংলার জয়। অনেক গান ছিল, তোমাদের বইয়ের মধ্যে আছে জয় বাংলা বাংলার জয়, এই গানটা অনেক প্রিয় একটা গান ছিল। তো আরেকটা ছিল স্লোগান, একটা হচ্ছে গান, মনে রাখা গান ছিল হচ্ছে জয় বাংলা বাংলার জয়, এটা ছিল গান, জয় বাংলা বাংলার জয়, বাংলার জয়। জয় বাংলা বাংলার জয়, এটা ছিল গান। আর আরেকটা ছিল স্লোগান। স্লোগান তো তোমরা বোঝাই, সবাই স্লোগান দেখবে, মানবো না স্লোগান আছে না, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, স্লোগান শর্ট টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে স্লোগান। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। স্লোগান বানান কি হবে, দন্ত স ল যুক্ত বর্ণ, দন্ত ছয় লয় স্লো, গয় আকার গা দন্ত ন, স্লোগান। গান এর আগে স্লো যোগ করে, গানের আগে কি হয়েছে স্লো হয়েছে স্লোগান। স্লোগান ছিল জয় বাংলা, স্লোগান ছিল জয় বাংলা, ছিল জয় বাংলা, এটা ছিল স্লোগান। তাহলে স্লোগান ছিল কি জয় বাংলা। ওকে মাই স্টুডেন্ট, এখন তোমরা দেখো পেজ নাম্বার 7-এ গ, পেজ নাম্বার 7-এর যে গ আছে, এখানে একটা অনুচ্ছেদ আছে, প্যাসেজ আর কিছু স্টেটমেন্ট আছে, বর্ণনা, সেগুলো আমরা পড়ি। গ নাম্বার, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাহলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষের কি ভূমিকা ছিল, 4টি বাক্যে লেখো, 5টি বাক্যে লেখো। এটা একটা বড় কোশ্চেন, তোমাদের অলরেডি ওয়ার্কশিটে দেওয়া হয়েছে। তো বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। পুরুষেরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণী পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল, এর বাকি সবাই মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল। এখন আমরা পরের পেজে চলে যাচ্ছি। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। ওকে, যে পাকিস্তানি বাহিনী আমাদের দেশে কি পরিমাণ হত্যা লুণ্ঠন করেছে, সেই বিষয়ে আমরা জানব। ওকে মাই স্টুডেন্ট, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। এখন আসো 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। বিশাল একটা বাক্য, অনেক বড় বাক্য এটা। তো এই বাক্য থেকে আমরা কি বুঝতে পারলাম? এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম 1971 সালে 25শে মার্চ রাতে আক্রমণ করে পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাবাহিনী কি করে? 1971 সালে 25শে মার্চ রাতে তারা কি করে? আক্রমণ করে। কার নির্দেশে তারা আক্রমণ করে? প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে। সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া। সেই জঘন্যতম প্রেসিডেন্ট তিনি কি করলেন? আক্রমণ করার নির্দেশ দিলেন। তারপর আবার রাতের বেলা, সেই রাতে কি করলেন? প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ যে গ্রাম, একটা ঢাকা শহরের একটা এলাকা, সেই রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর পিলখানা। ইপিআর সদর দপ্তর পিলখানা, ইপিআর মানে ইপিআর সদর দপ্তর। আগে ছিল ইপিআর, না? ইপিআর সদর দপ্তর মানে ইস্ট পাকিস্তান রাইফেল। এটা মানে ইপিআর, তো ইপিআর পাকিস্তান, পূর্ব পাকিস্তান এখন, হয় ইস্ট পাকিস্তান রাইফেল। ইপিআর এর যে ফুল মিনিং ছিল, ফুল ফর্ম ইস্ট পাকিস্তান রাইফেল, এখন হচ্ছে ভিডিআর। ঠিক আছে, এখন হচ্ছে কি ভিডিআর। আগে ছিল ইপিআর নাম ছিল তখন, এখন ভিডিআর হয়ে গেছে সেই নামটা। ইপিআর সদর দপ্তর যে পিলখানা, সেখানেও আক্রমণ করেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা সবাই নাম শুনেছ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হল, ছাত্ররা যে হলে থাকে, আবাসিক হল, শিক্ষকরা এবং শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে, একই সময়ে একযোগে আক্রমণ চালায়। একযোগে মানে একই সময়ে তারা আক্রমণ করে 1971 সালে 25শে মার্চ রাতে। ওকে, প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে। এ সময় রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তাহলে কিরকম রাইফেল দিয়ে? 303
রাইফেলটার নাম ছিল ফ্রি নট ফ্রি, ফ্রি নট ফ্রি। এই রাইফেল দিয়ে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা এই রাইফেল দিয়ে তার আক্রমণ সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সশস্ত্র মানে অস্ত্র সহ যে প্রতিরোধ, তাদের বিরুদ্ধে আন্দোলন, তাদের বিরুদ্ধে আক্রমণ করেন। কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেনি। কেন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা টিকে থাকতে পারেনি? কারণ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে ছিল আধুনিক অস্ত্র। পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে কি ছিল? আধুনিক অস্ত্র ছিল। সেই ভয়াবহ রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরে আক্রমণ করে। শুধু ঢাকা শহরে নয়, দেশের অন্য বড় শহরও আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। গুরুত্বপূর্ণ একটা অংশ, অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট, ওকে, অপারেশন সার্চলাইট। তাহলে এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট, এটা পাকিস্তানিরা এই নাম দিয়েছিল। ঠিক আছে মাই স্টুডেন্ট, যদি বলা হয় যে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝো, তখন কি হবে উত্তর? যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর যে আক্রমণ চালিয়েছিল তাকে বলা হয় অপারেশন সার্চলাইট। ওকে মাই স্টুডেন্ট, তো অপারেশন সার্চলাইট কি? যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর যে গণহত্যা চালিয়েছিল বা যে আক্রমণ চালিয়েছিল সেটাকে অপারেশন সার্চলাইট বলা হয়। পাকিস্তানি সেনাবাহিনীর ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যার শামিল। হ্যাঁ, একটা শব্দ আমরা পেলাম, গণহত্যা, মানে বাদ বিচার নাই, যাকে পেয়েছে তাকে কি করেছে? হত্যা করেছে। গণহত্যা মানে কোনো বাদ বিচার নেই, যাকে পেয়েছে তাকে হত্যা করেছে, তাকে বলা হয় গণহত্যা। যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালিয়েছিল তাকে কি বলা হয়? গণহত্যা বলা হয়। ওকে, 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। এখানে তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে কয় মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন? 9 মাসে। কত লক্ষ বাঙালি শহীদ হন? 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। এবং 1 কোটির বেশি মানুষ কোথায় আশ্রয় নেন? ভারতে। কেন তারা ভারতে আশ্রয় নেন? প্রাণের ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য তারা ভারতে আশ্রয় নেন। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ ছবির মধ্যে। একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা ব্রিজ, সেটা যুদ্ধের মধ্যে এই ব্রিজের অবস্থাটা কি হয়েছিল? ভেঙে গিয়েছিল, কিছুটা ভেঙে গিয়েছে। এটাকে হার্ডিঞ্জ ব্রিজ বলা হয়। এটাকে কি ব্রিজ বলা হয়? হার্ডিঞ্জ ব্রিজ। যুদ্ধের মধ্যে এটা বিধ্বস্ত হয়েছিল। হার্ডিঞ্জ ব্রিজ, এটার নাম কি? হার্ডিঞ্জ ব্রিজ। এই ব্রিজটা কোথায় অবস্থিত জানো কেউ? হ্যাঁ, এই ব্রিজটা হচ্ছে পাবনা নাটোর, যেখানে পাবনা সিরাজগঞ্জের পর, টাঙ্গাইলের পর যে পাবনা সিরাজগঞ্জ, সেই পাবনার মধ্যেই হার্ডিঞ্জ ব্রিজটা পড়েছিল। ওকে, এই হার্ডিঞ্জ ব্রিজটা মুক্তিযুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল, সম্পূর্ণরূপে নয়, তো কিছুটা বিধ্বস্ত হয়েছিল। এখন পরের পেরায় আমরা যাই। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়।
এদেশের কিছু মানুষ কি করে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় এদেশের কিছু মানুষ। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শাম নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। তারা রাজাকার নামে কমিটি গড়ে তোলে বা শান্তি কমিটি নামে কমিটি গড়ে তোলে, আল বদর নামেও তারা কি করে কমিটি গড়ে তোলে। তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে যে দলগুলো ছিল বা যে লোক কমিটিগুলো ছিল সেগুলো কি, এই প্রশ্ন তোমাদের আসতে পারে যে মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনীগুলা বা বিপক্ষের দলগুলা কি বা বিপক্ষের মানুষগুলা কে, কি বলা হবে? এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মুক্তিযুদ্ধের যারা বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল, তোমার একটা নাম হচ্ছে শান্তি কমিটি। শান্তি, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, শান্তি কমিটি। আরেকটা নাম হচ্ছে রাজাকার। তোমরা রাজাকার শব্দ আগে পড়েছ, রাজাকার। ওকে, রাজাকার। আরেকটা দল হচ্ছে কমিটি হচ্ছে আল বদর, আল বদর। আরেকটা হচ্ছে আল শাম, আল শাম। ওকে ভাই স্টুডেন্ট, আল শাম। তো মুক্তিযুদ্ধের বিপক্ষে এরা ছিল শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শাম নামে বিভিন্ন কমিটি ও সংগঠন তারা গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামে তালিকা তৈরি করে হানাদারদের দেয়। এরা মুক্তিযোদ্ধাদের নামে তালিকা তৈরি করে কাকে দিত? হানাদারদের দিত, পাকিস্তানি হানাদার। হানাদার শব্দ হলো সবাই শুনেছ, হানা দেয় যারা আক্রমণ করে, শত্রুদেরকে বোঝায় আর কি। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে হানাদারদের দেয়। এরা মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছে তারা তারা কি করে মুক্তিযোদ্ধাদের লিস্ট করে, এলাকা ভিত্তিক লিস্ট তৈরি করে হানাদারদের শত্রুদের কাছে দিত। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। রাজাকাররা কিভাবে শত্রুদের পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করত? তারা হানাদারদের পথ চিনিয়ে সাহায্য করত, তারা ভাষা বুঝিয়ে সাহায্য করত। ওকে, নামের তালিকা তৈরি করে তারা সাহায্য করত। ওকে মাই স্টুডেন্ট, মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। মুক্তিযুদ্ধের এই লাস্ট দিকে, শেষের দিকে মাস ছিল ডিসেম্বর। সেই ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে কি করে? মেধাশূন্য করার একটা প্ল্যান করে, পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিত্রকর এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন, কবে, কত তারিখের মধ্যে, কত থেকে কত তারিখের মধ্যে তারা আমাদের এই সমস্ত বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে। শুরু হয়েছে 10ই ডিসেম্বর, শেষ হয়েছে 14ই ডিসেম্বর। 10 থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী, কাদের হত্যা করে? গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিক। ঠিক আছে, কি হতে পারে? গুণী, গড় রসিকার মধ্যম নয়, রসিকা নেই, গুণী শিক্ষক, এদেরকে বুদ্ধিজীবী বলা হয়। গুণী শিক্ষক, যে শিল্পী, তোমাদের সাংবাদিক, তোমরা কি হয়? যারা তথ্য, বিভিন্ন জায়গায় তথ্য কালেক্ট করে, দেশে বিদেশে যারা
বিভিন্ন তথ্য সংবাদ কালেক্ট করে তাদেরকে বলা হয় সাংবাদিক। চিকিৎসক তো তোমরা জানো, ডক্টর, চিকিৎসক অনেক নামি দামি চিকিৎসক তারা হত্যা করে দেশকে মেধাস্বচ্ছ করার জন্য। আরেকটা হচ্ছে কবি সাহিত্যিক, যারা কবিতা লিখে, ওকে, কবি সাহিত্যিক, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। আর এদেরকে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা হত্যা করে। 10 থেকে 14 ডিসেম্বর এই টাইমের না, 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা কি করে? হত্যা করে। তাদেরকে ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে, মানে বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। প্রতি বছর 14 ডিসেম্বর কি করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস কেন পালন করা হয় মাই স্টুডেন্ট? হ্যাঁ, শহীদ বুদ্ধিজীবী দিবস কেন পালন করা হয়? বুদ্ধিজীবীদের স্মরণে। শহীদ বুদ্ধিজীবী দিবস কেন পালন করা হয়? বুদ্ধিজীবীদের স্মরণে। কত তারিখ? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর। ওকে, প্রশ্ন আসতে পারে 14 ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ? তো বলতে পারি যে এই দিনটি বুদ্ধিজীবীদের স্মরণে 14 দিনটিকে কি করা হয়? পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ওকে, কারণ এই দিনে কি করা হয়? অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। হানাদার বাহিনী অনেক বুদ্ধিজীবীদের হত্যা করে। এখন আমার স্টুডেন্ট, তোমরা এই দিকে একটা ছক আছে, এটা বাছাই করে নিবে যে মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী আর মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। পক্ষের বাহিনীর মধ্যে যেটা আসবে সেটা লিখবা, বিপক্ষের বাহিনীর মধ্যে যেটা আসবে লেখা। বিপক্ষের বাহিনী অলরেডি আমি লিখে দিয়েছি। ওকে, আর পক্ষের বাহিনী তোমার সেটা হতে পারে মুক্তিযুদ্ধের বিপক্ষে। আর পক্ষের যে বাহিনী সেটাই ধরো মুক্তি বাহিনী আসতে পারে। একটা হচ্ছে মুক্তি বাহিনী, আমরা সবাই জানি মুক্তি বাহিনী। তারপরে আমরা জানি গেরিলা বাহিনী, গেরিলা বাহিনী। তারপরে আমরা জানি একটা বাহিনী মুক্তি ফৌজ, মুক্তি ফৌজ। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী ছিল, মুক্তি ফৌজ। ওকে, এগুলো মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী। এখন আমরা গ নাম্বারে চলে যাই, পৃষ্ঠা 9 গ নাম্বার। দেখো তোমরা সবাই, এখানে কিছু বুদ্ধিজীবীদের নাম দেওয়া আছে। এই নামগুলো তোমরা মুখস্থ করবে, কমপক্ষে 6টা নাম তোমাদের মুখস্থ করতে হবে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আজহারুল হক, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক রাশিদুল হাসান, ডাক্তার আলিম চৌধুরী। এগুলো হচ্ছে বুদ্ধিজীবীদের নাম। অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। তারপরে কি? অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক রাশিদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার আজহারুল হক। অধ্যাপক মনে রাখবা, কয়টা অধ্যাপক আছে দেখো? অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক রাশিদুল হাসান। যদি 5-6টা দাও তাহলে গ নাম্বার বাদে সবগুলো দিতে পারবে। গ নাম্বার বাদে সবগুলো দিতে পারবে। গ নাম্বার দেখছেন না, বানান কঠিন হবে। অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, এটা আপনি মনে রাখবেন, কিন্তু যখন পরীক্ষা দিবে তখন এইটা বাদে বাকি 6টা, ঠিক আছে? 6টা যদি 6টা দিবে, 4টা দিবে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক রাশিদুল হাসান। অধ্যাপক গেল 3টা, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব,
অধ্যাপক মনির, অধ্যাপক রাশিদুল হাসান। এখন আসো সাংবাদিক সেলিনা পারভিন। একজন ছিল সাংবাদিক, একজন সাংবাদিক ছিল, তিনি ছিলেন সেলিনা পারভিন। আর ডাক্তার দুইজন, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার আজহারুল হক। ডাক্তার দুইজন, অধ্যাপক তিনজন, আর একজন কি, আর একজন হচ্ছে সাংবাদিক। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অধ্যাপক হচ্ছে তোমার গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মনির চৌধুরী, ওকে, অধ্যাপক রাশিদুল হাসান, আর সাংবাদিক সেলিনা পারভিন একজন, আর দুজন ডাক্তার। ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার আলিম চৌধুরী আর ডাক্তার আজহারুল হক। বারবার পড়বা, বারবার দেখবা, বারবার পড়বা, দেখবা, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ওকে ভাই স্টুডেন্ট, আজকে আমি আর অনেক বড় ক্লাস হয়ে গেছে। আজকে ক্লাসে পর্যন্তই, তোমাদের সব কিছু দেওয়া হয়েছে। ওয়ার্কশিট, তোমরা যে ক্লাসগুলো হয় ওই ক্লাসের পাশাপাশি ওই পড়াগুলো ওয়ার্কশিট থেকে পড়ে নেবে। শূন্যস্থান পূরণ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং মিলকরণ যেটা, সেটা তোমরা শূন্যস্থান পূরণ যদি ভালোভাবে করো, ছোট প্রশ্ন ভালোভাবে করলে মিলকরণ তোমরা এমনি পেরে যাবে। ওকে ভাই স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাসগুলো দেখতেছো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।